প্রিয় শিক্ষার্থীরা, যে যেখানে বসে আজকে আমার এই অনলাইন ক্লাস দেখছো, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি তোমরা সবাই বাংলাদেশ সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলছো, পাশাপাশি অন্যদেরকে মেনে চলার জন্য উদ্বুদ্ধ করছো। কারণ আমরা জানি বর্তমানে আমরা করোনা পরিস্থিতির কারণে এক সংকটকালীন পরিস্থিতি মোকাবেলা করছি, এবং এই পরিস্থিতি থেকে উত্তরণের অন্যতম একটি উপায় হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা। এই প্রত্যাশা রেখেই ঢাকা কলেজ কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ছন্দা সাহা, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, সকালবেলা ঘুম থেকে উঠে খবরের কাগজের দিকে চোখ বুলালেই প্রায়শই যে জঘন্য, নিষ্ঠুরতম, বর্বরচিত একটি খবর আমাদেরকে পড়তে হয়, সেটা হচ্ছে তরুণীর আত্মহনন। এবং এই আত্মহননের পিছনে যে কারণটি কাজ করে সেটা হচ্ছে ইভটিজিং তথা বখাটে পুরুষ কর্তৃক নারীদেরকে উত্ত্যক্ত করা। আজকে আমাদের পাঠের এই আলোচ্য বিষয় হচ্ছে ইভটিজিং এর ধারণা, বাংলাদেশি ইভটিজিং, হয়রানিমূলক আচরণসমূহ, ইভটিজিং এর কারণ এবং ইভটিজিং এর প্রতিকার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই নারীরাই কিন্তু আমাদের কারো না কারো মা, কারো না কারো বোন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তারা হচ্ছে মানুষ। অতএব একজন মানুষ হিসেবে প্রথমত যেমন আমার নিজের প্রতি দায়িত্ব রয়েছে নিজেকে যথার্থ মানুষ হিসেবে গড়ে তোলা, অনুরূপভাবে আমার দায়িত্ব রয়েছে যে অন্যের প্রতিও সদ্ব্যবহার করা এবং মানবতা যাতে লঙ্ঘিত না হয় সে ধরনের ব্যবহার করা, এবং কোথাও কোনো অন্যায় হতে দেখলে বা মানবতা বিরোধী কর্মকাণ্ড সংঘটিত হতে দেখলে সেটার প্রতিবাদ করা। তো প্রথমেই আমরা জানবো আজকে যে আসলে ইভটিজিংটা কি। আসলে সহজ কথায় আমি প্রথমেই বলেছিলাম যে ইভটিজিং হচ্ছে পুরুষ কর্তৃক নারীদেরকে উত্ত্যক্ত করা, হয়রানি করা বা তাদেরকে বিভিন্নভাবে তাদের চলাফেরা বা আচার আচরণে বা তাদের বিভিন্ন কর্মকাণ্ডে বাধা প্রদান করা। আসলে একটি ইভটিজিং শব্দটি আসলে নারী নির্দেশক, নারী নির্যাতন নির্দেশক একটি শব্দ, এবং এখানে এটি ইভ এবং টিজিং এই দুটি শব্দের সমন্বয়ে ঘটিত হয়েছে। তো ইভ বলতে আসলে পবিত্র বাইবেলের ইভ এবং পবিত্র কোরআনে বর্ণিত হাওয়াকে বোঝানো হয়েছে। আর টিচিং শব্দটির অর্থ হচ্ছে যে জ্বালাতন করা বা নির্যাতন করাকে বোঝানো হয়েছে। অতএব ইভটিজিং শব্দটি বলতে বোঝানো হয়েছে নারী বা রমণী, আর টিচিং বলতে বোঝানো হয়েছে উত্ত্যক্ত করা বা এটা আগেই বলেছিলাম যে টিচিং মানে, অতএব ইভটিজিং শব্দটা বোঝানো হয়েছে যে পুরুষ কর্তৃক নারীদেরকে উত্ত্যক্ত করা বা জ্বালাতন করা। আসলে এই ইভটিজিং এর সাথে একসময় আমাদের সমাজের বখাটে যুবকরা আসলে জড়িত থাকলেও এখন কিন্তু উর্তু বয়সী তরুণ, কিশোর যুবক, তারপরে আবার অনেক সময় বয়স্করাও কিন্তু এর সাথে জড়িত হয়ে পড়ছে। এবং সাম্প্রতিককালে ইভটিজিং সমগ্র বিশ্বে, বিশেষ করে বাংলাদেশে কিন্তু এটা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, এবং এর শিকার হয়ে অনেক তরুণীকে আত্মহননের পথ বেছে নিতে হয়েছে। এবং অনেক সময় মানে দেখা যাচ্ছে যে মেয়ের প্রতিবাদী অভিভাবক এবং শিক্ষকদেরকেও নির্যাতনের শিকার, এমনকি প্রাণও তাদেরকে হারাতে হয়েছে। অতএব এটা আমাদের জন্য অ্যালার্মিং নিউজ। এবং আধুনিক সভ্য সমাজে আসলে ইভটিজিং শব্দটি যৌন হয়রানি হিসেবে চিহ্নিত হয়েছে, এবং অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে যেটা বলা হয়েছে, সেখানে যেটা বলা হয়েছে যে ইভটিজিং শব্দটির অর্থ সেখানে করা হয়েছে হ্যারাসমেন্ট of or sexual aggressive behavior towards women or girls। অর্থাৎ যৌন হয়রানি হচ্ছে সেই ধরনের কর্মকাণ্ড আচরণ যা মানুষের যৌনতাকে উদ্দেশ্য করে মানসিক ও শারীরিকভাবে করা হয়। এবং সেটা যে তারপরে হচ্ছে যে বেইজিং এ একটা নারী সম্মেলন হয়েছিল, চতুর্থ নারী সম্মেলনে, সেখানে একটা কথা বলা হয়েছে যে নারীর প্রতি সহিংসতামূলক যে কোনো ধরনের আচরণ যার ফলে নারীর শারীরিক, মানসিক বা মনস্তাত্ত্বিক ক্ষতি বা বিপর্যয় ঘটে বা ঘটতে পারে তাকেই নারী নির্যাতন হিসেবে চিহ্নিত করা হয়েছে। তো এই পর্যায়ে আমরা আলোচনা করব যে আসলে বাংলাদেশে ইভটিজিং কিভাবে এটার ব্যাপকতা সম্পর্কে আলোচনা করব।
আসলে আমরা জানি যে বাংলাদেশে বিদ্যমান সামাজিক সমস্যাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কিন্তু ইভটিজিং। এবং ইভটিজিং এর কারণে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থার অনেক মানে মেয়ে, তারপরে কিশোর কিশোরীরা স্বাভাবিকভাবে বেড়ে ওঠার কি পাচ্ছে না, তারা সুযোগ পাচ্ছে না। এর ফলে তাদের জীবনের গতি থেমে যাচ্ছে, অনেকের ধরো পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে, অনেকের অনেক অপ্রাপ্ত বয়সে মেয়েদেরকে বিয়ে দেওয়া হচ্ছে, আবার অনেকে চাকরি বাকরিও করতে পারছে না। মানে সহজ কথায় তাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। অনেকের আবার জীবন তো এটা আগে উল্লেখ করেছি যে অকালই ঝরে যাচ্ছে। এবং অনেক মেয়ে বখাটেদের অত্যাচার সহ্য করতে না পেয়ে আত্মহত্যার মতো ঘটনাও ঘটাচ্ছে। এ প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে যে গাইবান্ধার শিশু তৃষ্ণা, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ছাত্রী সিমি আত্মহননের পথ বেছে নেওয়ার পরে কিন্তু বিষয়টি দেশবাসীকে অনেকটা ভাবিয়ে তুলেছে যে এই মানে এটা আমাদের জন্য কতটা ভয়াবহ। তারপরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স 1976-এ ইভটিজিং এর সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে যে যে যদি সেখানে বলা হয়েছে যে যদি কোনো পুরুষ সদিচ্ছার দ্বারা বা রাস্তা বা প্রকাশ্যে স্থানে কোনো নারীকে অশ্লীল কথাবার্তা বলে বা অঙ্গভঙ্গি প্রদর্শন করে অসদাচরণ করে, তারপরে নারীকে তার কোনো কর্মকাণ্ডে বাধা দেয়, তার প্রতিরোধ করে, অথবা অপমানজনক কথা বা অশ্লীল উক্তি করে, তবে তা ইভটিজিং হিসেবে গণ্য হবে। এবং 2011 সালে 26শে জানুয়ারি বিচারপতি ইমান আলী ও বিচারপতি শেখ হাসানের সমন্বয়ে গঠিত বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চ ইভটিজিংকে যৌন হয়রানি শব্দ দ্বারা প্রকাশ করেছেন এবং বিষয়টি আইনের অন্তর্ভুক্ত করার কি করেছেন, নির্দেশ প্রদান করেছেন। তাছাড়া বাংলাদেশ যে দণ্ডবিধি আইনের যে 294 এবং 294 এবং 509 নং ধারা অনুযায়ী ইভটিজিং আসলে বলতে সেখানেও বোঝানো হয়েছে যে কোনো নারী বা কিশোরী তার স্বাভাবিক কাজকর্ম, তারপরে ধরে চলাফেরা করা অবস্থায় অশালীন মন্তব্য করা, ভয় দেখানো, তার নাম ধরে ডাকা, চিৎকার করে ডাকা, তাকে বিকৃত নামে ডাকা, অথবা কোনো কিছু তার দিকে ছুড়ে দেওয়া, ব্যক্তিত্বে লাগে এমন মন্তব্য করা, তাকে ধিক্কার দেওয়া, তার যোগ্যতা নিয়ে অহেতুক মন্তব্য করা, অহেতুক হাস্যরস করা, অশ্লীল অঙ্গভঙ্গি করা, ইঙ্গিতপূর্ণ ইশারা করা, তারপরে উদ্দেশ্যমূলক ভাবে পিছু নেওয়া, গান কবিতা আবৃত্তি করা, চিঠি লেখা, মোবাইল ফোনে হয়রানি, পথ রোধ করে দাঁড়ানো, তারপরে ইত্যাদি হচ্ছে ইভটিজিং এর পর্যায়ভুক্ত। এ পর্যায়ে আমরা হয়রানিমূলক আচরণ সমূহ কি কি সেগুলা নিয়ে একটু আলোচনা করব। যে আসলে এই যে মানে কি কি আচরণ সমূহ সেখানে রয়েছে। এবং 2001 সালের একটা হয়েছিল তোমার 2011 সালের 26শে জানুয়ারি সুপ্রিম কোর্টের যে হাইকোর্ট বিভাগের ডিভিশন বেঞ্চ তাদের ঐতিহাসিক রায়ে যে সকল যৌন হয়রানিমূলক মানে কার্যক্রম উল্লেখ করেছেন সেগুলো হচ্ছে যে কোনো অবাঞ্ছিত স্পর্শ বা এই ধরনের চেষ্টা, 2 হচ্ছে প্রাতিষ্ঠানিক বা পেশাগত ক্ষমতা ব্যবহার করে কারোর সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করা, তারপরে যেটা হচ্ছে যে রাজনৈতিক প্রশ্রয়, তারপর হচ্ছে প্রশাসনিক উদাসীনতা আমরা লক্ষ্য করে থাকি, তারপরে হচ্ছে ধরো বিভিন্ন ধরনের আচার আচরণের নেতিবাচক দৃষ্টিভঙ্গি ইত্যাদি হচ্ছে ইভটিজিং মূলক আচরণ সমূহ সেখানে দেখা গিয়েছে। এবং এই সমস্ত হয়রানিমূলক আচরণগুলো আসলে কি করা হয়েছে, যে মানে এই ধরনের নারীর মধ্যে এক ধরনের নেতিবাচক মন মানসিকতার জন্ম দিয়েছে। এবং দেখা গিয়েছে অনেক নারী কিন্তু তাদের এই ধরনের আচরণের কারণে তাদের আত্মহননের পথও বেছে নিয়েছে। এ পর্যায়ে আমরা আলোচনা করব ইভটিজিং এর কারণ নিয়ে। আসলে আমরা আগে বলেছিলাম যে ইভটিজিং এর কারণ সমূহের মধ্যে অন্যতম হচ্ছে যে মানুষের যে মনুষ্যত্ব বোধের যথাযথভাবে উন্মেষ না ঘটানো, মানবতার চরম বিপর্যয় আসলে। তো আমরা জানি যে আমাদের সামাজিকীকরণের অনেকগুলো মাধ্যম রয়েছে। প্রথমত হচ্ছে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের খেলার সাথী, তারপরে পরিবেশ থেকে আমরা শিখি, রাজনৈতিক পরিবেশ, সবকিছুর মধ্যে আসলে বর্তমান যুগে এক ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গি
গড়ে ওঠে। এবং সর্বোপরি যেটা, যে আমরা আজকে যথাযথ নৈতিক শিক্ষা পাচ্ছি না, সেটা কিন্তু আসলে ইপটিজিং এর পেছনে অন্যতম একটা কারণ হিসেবে কাজ করে। দেখো, প্রত্যেকটা মানুষের কাছে আসলে একটা জিনিস আমি এখন বলতে চাচ্ছি, যে প্রত্যেকটা মানুষের কাছে তার নিজের জীবন হচ্ছে সবচেয়ে প্রিয়, এবং প্রতিটা মানুষের দ্বারা যে মহৎ কর্মগুলো সম্পাদিত হয় তার মধ্যে অন্যতম মহৎ কর্ম হচ্ছে অন্যের জীবন রক্ষা করা। কিন্তু আজকে আমাদের সমাজে বিশেষ করে উঠতি বয়সী তরুণদের দিকে আমরা যদি তাকাই, যে বরং অন্যের জীবন রক্ষা করার পরিবর্তে তাদের মধ্যে অনেকের দ্বারাই এবং তাদের সংঘটিত কর্মকাণ্ডের দ্বারা অনেক তরুণী আত্মহননের পথ বেছে নিচ্ছে। অর্থাৎ আমরা জীবন রক্ষার পরিবর্তে অন্যের জীবন ধ্বংস করার মানে কারণে পরিণত হয়েছি। অতএব এটা আমাদের জন্য একটা ভয়াবহ সংবাদ এবং মানবতা বিরোধী, বারবার আমি বলছি যে কর্মকাণ্ড। এটা থেকে আমাদেরকে কি করতে হবে? নিজেদেরকে সচেতন থাকতে হবে। তো এই ইপটিজিং এর পেছনে যে কারণগুলো আসলে কাজ করে, সেটা হচ্ছে প্রথমেই যেটা, সেটা হচ্ছে নৈতিক মূল্যবোধের অভাব। আসলে বলা হয়ে থাকে যে মানুষ মনুষ্যত্ব নিয়ে জন্মগ্রহণ করে না, মনুষ্যত্ব তাকে পৃথিবীতে এসে অর্জন করতে হয়। কারণ পশু কিন্তু পশুত্ব নিয়ে জন্মগ্রহণ করে, সে যেই স্তর মানে যে স্তরে যে পর্যায়ে এসে জন্মগ্রহণ করে তাকে এসে শিক্ষা লাভ করে তাকে কিন্তু মানবিকতা অর্জন করতে হয় না। কিন্তু মানুষ আর পশুর মধ্যে পার্থক্যটা হচ্ছে যে পশু তার পশুত্ব নিয়ে জন্মগ্রহণ করে এবং পশুত্ব নিয়ে সে পৃথিবী থেকে বিদায় নেয়। আর মানুষ হচ্ছে যে মানুষ জন্মগ্রহণ করে কিন্তু তাকে জন্মের পর তাকে শিক্ষা দীক্ষার মাধ্যমে কি করতে হয়? মনুষ্যত্বের উন্মেষ ঘটাতে হয়। কিন্তু আমরা আজকে কোথাও সেই নৈতিক শিক্ষাটা দেখতে পাচ্ছি না। নৈতিক শিক্ষা মানে কি? ভালো মন্দের মধ্যে পার্থক্য করাটাই হচ্ছে নৈতিক শিক্ষার মূল কথা। অর্থাৎ আমাদের সামনে ভালো পথও থাকবে, মন্দ পথও থাকবে। আমাদের সামনে ভালো মন্দ দুটার সংমিশ্রণের কর্মকাণ্ড আমাদের সামনে খোলা থাকবে। এখন আমাদেরকে কি করতে হবে? একজন মানুষ হিসাবে ভালো কাজটা সবসময় করতে হবে, এবং জীবন দিয়ে হলেও মন্দ কাজটা কি করতে হবে? মানে বর্জন করতে হবে, সেটার প্রতিকার করতে হবে। কিন্তু আমরা আজকে কোথাও এই নৈতিক মূল্যবোধের শিক্ষাটা কিন্তু পাচ্ছি না। যদিও অনেকের মধ্যে মানে অনেকে সে মানে কতিপয় যে পাচ্ছে না সেটা বলবো না, কিন্তু তাদের সংখ্যাটা একেবারেই নগণ্য। অতএব আমাদের কি করতে হবে? যে এই নৈতিক শিক্ষা মানুষের মধ্যে জাগ্রত করতে হবে। অতএব এই নৈতিক মূল্যবোধের শিক্ষা যেহেতু আমরা পাচ্ছি না, তার ফলে আমরা কি করছি? আমরা মানে মানে একজন মানুষ হিসেবে, আমি শুধু নারী বলবো না বা মেয়ে বলবো না, একজন মানুষ হিসেবে প্রথমত হচ্ছে আমার নিজেকে সম্মান করতে শেখা, পাশাপাশি অন্যকেও সম্মান করতে শেখা। এই যে মানুষ হিসেবে অন্যের প্রতি আমার কি দায়িত্ব, সেই নৈতিক শিক্ষাটা আমি আমি পেলেও যে আমি কাজে লাগাচ্ছি না, ঠিক আছে? অথবা আমরা নৈতিক শিক্ষা যে একেবারেই নাই আমরা সেটা বলবো না। আমরা যারা বিদ্যালয়ে যাচ্ছি, যা পরিবার আছে, কম বেশি কিন্তু শিক্ষা সেখানে আছে, কিন্তু অনেকেই আমরা সেই শিক্ষাটা যথাযথভাবে গ্রহণ করছি না। বা অনেক সময় আমাদের আশেপাশেও আমরা কিন্তু নৈতিকতা বিবর্জিত অনেক কর্মকাণ্ড দেখছি। কিন্তু সেটা হচ্ছে যে আমরা অনেকেই সেটা দ্বারা মানে সেই কর্মকাণ্ড, খারাপ কাজ দ্বারা আমরা উদ্বুদ্ধ হচ্ছি। কিন্তু আমাদের যদি নৈতিক শিক্ষার ভিত্তিটা শক্তিশালী থাকতো আমাদের, তাহলে আমরা কি করতাম? যে ভালো মন্দের পার্থক্য বিচার করে ভালোটাকে গ্রহণ করতাম, মন্দটাকে বর্জন করতাম। তো সেটাও কিন্তু ইপটিজিং এর অন্যতম একটি কারণ। তারপরে যেটা, সেটা হচ্ছে নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি। এটাও কিন্তু ইপটিজিং এর অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়। কারণ আমরা দেখতে পাচ্ছি যে আসলে একজন নারী যখন আমার পাশ দিয়ে যাচ্ছে, বা সে যখন কর্মক্ষেত্রে আমার সাথে চাকরি করছে বা পড়াশোনা করছে, তাহলে আমি সেখানে, আমি যেমন একজন মানুষ, সেও একজন মানুষ, ঠিক আছে? আমি যখন তার দ্বারা উত্তপ্ত হওয়া বা নির্যাতিত হওয়াটা পছন্দ করি না, তাহলে সে কেন আমার দ্বারা উত্তপ্ত বা নির্যাতিত হবে? আমি আমি কেন তার প্রতি এই ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করব? কারণ আমার যেমন সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার আছে, মানুষ হিসেবে তারও কিন্তু সেটা আছে। কিন্তু আমরা প্রায়ই এই ধরনের দৃষ্টিভঙ্গি লাভ করি না, আমাদের সেটা পরিবেশ থেকে আমরা অনেক ক্ষেত্রে কিন্তু পাচ্ছি না। তো সেই কারণে কিন্তু এই নারীর প্রতি এই যে নেতিবাচক একটা দৃষ্টিভঙ্গি, বরং অনেক সময় দেখা যায় নারীর প্রতি একটা মানে নারী বলতে আসলে অধস্তনকে বোঝায়, বা পুরুষেরা সবকিছু করতে পারলেও নারীরা করতে পারবে না। তারপরে পুরুষেরা যেখানে খুশি সেখানে যেতে পারবে, কিন্তু নারীরা যেতে পারবে না, যেতে গেলেই তাদের বিপদ। এই ধরনের দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা মানুষ হচ্ছি, বা নারীকে যা ইচ্ছা তা বলা যাবে। তো এই ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গিও কিন্তু ইপটিজিং এর অন্যতম কারণ। তারপর হচ্ছে গণমাধ্যমে নারীকে নেতিবাচক ভাবে উপস্থাপন। আমরা জানি যে গণমাধ্যম কিন্তু সামাজিকীকরণের যে মাধ্যমগুলো আছে তার মধ্যে গণমাধ্যম হচ্ছে অন্যতম।
অনেক সময় গণমাধ্যমে কি করা হয়, নারীকে ধরো বিভিন্ন ধরনের, আমরা বলবো যে বিজ্ঞাপনে, তারপরে সিনেমা, নাটক, বিভিন্ন ধরনের গানে তাদেরকে নেতিবাচক ভাবে উপস্থাপন করা হয়। তো সেটাও কিন্তু ইপটিজিং এর অন্যতম একটা কারণ। তারপর হচ্ছে পর্নোগ্রাফির ছড়াছড়ি, যেটা আমাদের আসলে আমরা যারা মানুষ, আমি আগেই বলেছি যে আমাদের সামাজিকীকরণের যে মাধ্যমগুলো রয়েছে সেখান থেকে আমাদেরকে সঠিক শিক্ষা পেতে হবে। কিন্তু আমাদের সমাজে আজকাল দেখা যায় যে পর্নোগ্রাফির ছড়াছড়ি দেখা যায়, খারাপ সিনেমা যেটা আমরা বলতে বুঝে থাকি। তো আমাদের সবসময় ভালো, আমি আগেই বলেছি যে আমাদের নৈতিক শিক্ষার মূল ভিত্তি হচ্ছে যে সমাজে ভালোও থাকবে খারাপও থাকবে, কিন্তু খারাপটা আমাকে বর্জন করতে হবে। যেমন আমি এইভাবেই বলবো যে আমার এখন টেবিলে ধরো দুটা, একটার মধ্যে চিনি রাখা আছে, বা কোনো কারণবশত পাশেই আরেকটার মধ্যে ধরো কীটনাশক ঔষধ হয়তো বা কোনো কারণে জমিতে দেওয়া হবে, এটা বাড়িতে এনে রাখা হয়েছে। এখন আমাকে বুঝতে হবে যে আমি যদি আমার প্রয়োজন লাগলে আমি চিনি নিতে পারি, সেটা আমার আমার জন্য কি শরীরের জন্য আমার হয়তো বা আমি মিষ্টতা একটা সুন্দর স্বাদ আমি আস্বাদন করতে পারবো। কিন্তু আমি যদি কীটনাশকের শিশি থেকে একটা ফোঁটাও আমি স্বাদ আস্বাদন করার চেষ্টা করি, তাহলে আমার মৃত্যু ঘটবে। অতএব এই ধরনের, আমি বলছি ভালো মন্দের মধ্যে পার্থক্যটা এরকম হতে হবে। অতএব কখনো আমাদেরকে সেটা ছড়াছড়ি হয়েছে কিন্তু সেটা আমরা গ্রহণ করতে পারবো না। এই পর্নোগ্রাফির অবাধ ছড়াছড়ি কিন্তু আমাদের অনেকের মধ্যেই বুকটা থাকে না, যার কারণে পর্নোগ্রাফির অবাধ ছড়াছড়ির কারণেও কিন্তু ইপটিজিং মানুষ উদ্বুদ্ধ হয়ে থাকে। তারপরে স্যাটেলাইট টিভির অনিয়ন্ত্রিত প্রদর্শন, সেটা একটা অন্যতম কারণ। কারণ সব স্যাটেলাইট চ্যানেলই যে ইতিবাচক দৃষ্টিভঙ্গির মানুষের মধ্যে প্রসার ঘটায় তা নয়। কিছু কিছু স্যাটেলাইট আছে যেটা মানুষের মধ্যে নেতিবাচক মনোভাবের জন্ম দিয়ে থাকে। তো সেগুলা আমাদেরকে কি করতে হবে, সেগুলো আমাদের সমাজে অনেক ক্ষেত্রে সেটা নিয়ন্ত্রিত নয়। তো সেগুলাও কিন্তু অনেক সময় আমাদের ইপটিজিং এ উদ্বুদ্ধ করে। তারপর হচ্ছে তথ্য প্রযুক্তির অপব্যবহার। আসলে তথ্য প্রযুক্তি, এই যে বিজ্ঞানের আবিষ্কারকে কাজে লাগিয়ে নতুন নতুন প্রযুক্তি আসছে, প্রযুক্তির আসলে প্রযুক্তির যথার্থতা নির্ভর করে তার ব্যবহারের উপরে। আমরা কি সেটা ভালো কাজে ব্যবহার করছি না মন্দ কাজে ব্যবহার করছি। তো প্রযুক্তির যদি অপব্যবহার হয়, সেটা সেটা আমরা মানুষকে অনেক এই প্রযুক্তি ব্যবহার করে কিন্তু আমরা যে আমাদের আমাদের কি করতে পারি, এই প্রযুক্তিটাকে ব্যবহার করে আমরা যেমন আমাদের নিজেদেরকে উন্নয়নের চরম শিখরে নিয়ে যেতে পারি, আবার প্রযুক্তিকে খারাপ কাজে ব্যবহার করে, বা প্রযুক্তি তো অনেক সময় খারাপ কাজে ব্যবহার করে, অনেক সময় অবাধ পর্নোগ্রাফি সরাসরি যেটা বলা হয়েছিল, তারপরে বিভিন্ন ধরনের হয়রানিমূলক আচরণের মাধ্যমে প্রযুক্তিকে ব্যবহার করে আমরা কি করতে পারি, নিজেদেরকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারি। আর এর মাধ্যমে কিন্তু ইপটিজিং ঘটে থাকে। তারপর হচ্ছে পারিবারিক বন্ধন সুদৃঢ় না হওয়া, সেটাও কিন্তু এই পারিবারিক বন্ধনটাও কিন্তু সুদৃঢ় না হওয়া কিন্তু অন্যতম একটা কারণ। কারণ সামাজিকীকরণের যে মাধ্যমগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে পরিবার। পরিবার থেকেই কিন্তু মানুষ ভালো হওয়ার, মনুষ্যত্ব লাভের দীক্ষা অর্জন করে থাকে। তাই পারিবারিক বন্ধন যদি সুদৃঢ় না হয়, আমাদের শিক্ষাটা যদি যথার্থ না হয়, তখনই কিন্তু এই মানুষের দ্বারা ইপটিজিং ঘটে থাকে। তারপর হচ্ছে সুস্থ সংস্কৃতি চর্চার অভাব। সংস্কৃতি মানে কি? মানুষের সার্বিক জীবনাচরণটাই হচ্ছে আসলে সংস্কৃতির অন্তর্ভুক্ত। সংস্কৃতি কি করে? মানুষের মনুষ্যত্ববোধের বিকাশ ঘটায়। কিন্তু সেই সংস্কৃতি কোনো সেটা কিন্তু কোনো সংস্কৃতির সাথে কিন্তু অপসংস্কৃতি রয়েছে, যেটা মনুষ্যত্বের বিকাশ না ঘটিয়ে বরং মানুষের মনুষ্যত্ববোধকে নষ্ট করে দেয়। অতএব সেই ধরনের অপসংস্কৃতির কারণে কিন্তু মানুষ ইপটিজিং এ উদ্বুদ্ধ হচ্ছে। তারপর হচ্ছে পারিবারিক অসচেতনতা। আসলে পরিবারই কিন্তু মানুষকে ভালো মন্দের পার্থক্য করতে শেখায়, মানুষকে সচেতন হতে শেখায়, সচেতন ভাবে পথ চলতে শেখায়। কিন্তু আমরা দেখে থাকি যে অনেক পরিবার থেকে কিন্তু সে শিশু সন্তানরা সেই শিক্ষাটা পায় না। অনেক পরিবারে আমরা দেখে থাকি যে নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে থাকে, বা পরিবার থেকে নারীদেরকে অবজ্ঞা উপেক্ষা করাটা তারা শিখে। তো এই কারণেও কিন্তু এটা ইপটিজিং এর কারণ হিসেবে কাজ করে। তারপর হচ্ছে সেটা হচ্ছে ধর্মীয় অনুশাসন না থাকা। ধর্ম মানে কি? প্রত্যেকটা পৃথিবীতে ধর্ম মানে হচ্ছে মানুষকে পশুত্ব থেকে দেবত্বের পর্যায়ে উন্নীত করা। ধর্ম আমাদেরকে শিখায় যে পৃথিবীতে একজন সৃষ্টিকর্তা আছেন। অতএব সৃষ্টিকর্তাকে ভালোবাসতে হলে তার সৃষ্টিকে ভালোবাসতে হবে এবং সৃষ্টির প্রতি ন্যায় বিচার প্রদর্শন করতে হবে। এই যে মূল শিক্ষাটা ধর্মের, এই শিক্ষাটা থেকে আমরা বঞ্চিত। আবার অনেক ক্ষেত্রে ধর্মান্ধতার সুযোগ নিয়ে আমরা দেখে থাকি যে বিভিন্ন ভুল বোঝানো হয়ে থাকে, মানুষকে বিপথে নেওয়া হয়ে থাকে। কিন্তু ধর্মের যথার্থ প্রত্যেকটা ধর্মেই কিন্তু নীতি নৈতিকতা মূল্যবোধের কথা বলা হয়েছে, এবং বলা হয়েছে যে স্রষ্টাকে পেতে হলে অবশ্যই নিজেকে নৈতিক গুণে গুণান্বিত করতে হবে। এটা প্রত্যেক ধর্মেরই আসলে মূল শিক্ষা।
না হয় তাকে কখনো পাওয়া যাবে না। তো এই যে ধর্মীয় মূল শিক্ষাটা, সেটা কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা অনেকাংশে দেওয়া হচ্ছে না, যার কারণে এই ধরনের কার্যকলাপ ঘটছে। তারপরে যৌন হয়রানির বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো আইন না থাকা। আমরা জানি যে কোনো অপরাধ দমনের অন্যতম একটা উপায় হচ্ছে যে মানে আইন প্রণয়ন করা এবং সেটা কঠোরভাবে প্রয়োগ করা। যেহেতু আমাদের সমাজে এই ধরনের কোনো সুনির্দিষ্ট আইন নেই, সেটাও কিন্তু ইভটিজিং এর অন্যতম একটা কারণ। তারপরে দৃষ্টান্তমূলক শাস্তির অভাব, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আসলে যে কোনো অপরাধ দমনের জন্য আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, এবং আইনের মাধ্যমে যদি মানে তড়িৎ গতিতে অপরাধীর বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা যায়, তাতে করে কি হয়, অন্যেরা অপরাধ করতে দ্বিধা করে এবং সহজে তারা অপরাধ কর্মকাণ্ডে নিজেদেরকে জড়িত করতে পারে না। তো এই দৃষ্টান্তমূলক শাস্তি আমরা যদিও মানে অনেক ক্ষেত্রে দেখেছি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেটা দেখা যায় না। তো এটাও কিন্তু ইভটিজিং এর একটা অন্যতম কারণ। তারপর হচ্ছে পরিবারে নারীদের অবমূল্যায়ন। আসলে মানুষ পরিবার থেকেই কিন্তু শিখে, ঠিক আছে? পরিবারে যদি নারীদেরকে অবমূল্যায়ন করা হয়, বিশেষ করে বাবা কর্তৃক মাকে যদি মূল্যায়ন না করা হয়, তাকে সবসময় অবজ্ঞার চোখে দেখা হয়, নারী বলে সবসময় কটাক্ষ করে কথাবার্তা বলা হয়, তখন বাচ্চারা কি শিখে যে নারী মাত্রই হচ্ছে দুর্বল, তারাই হচ্ছে অবজ্ঞার পাত্র, তাদেরকে যা ইচ্ছা তা বলা যাবে। তো এই ধরনের মনোভাব এবং দৃষ্টিভঙ্গি ইভটিজিং এর পিছনে অন্যতম কারণ হিসেবে কাজ করে। তারপর হচ্ছে বেকারত্বের কারণে সৃষ্ট হতাশা, এটাও কিন্তু ইভটিজিং এর অন্যতম কারণ। কারণ মানুষ যখন তার জীবিকা মানে মানুষের জীবন বাঁচানোর জন্য তো জীবিকা অবশ্যই প্রয়োজন। তো সে যখন জীবিকার সন্ধান পায়, এক সময় যে হতাশা ভুগে এবং হতাশা থেকে নানা ধরনের মানে দুশ্চিন্তা জন্ম নেয়, তখন তার মন মানসিকতা সঠিকভাবে কাজ করে না, তখনই সে একজন অসুস্থ মানুষে পরিণত হয়ে যায় এবং অসুস্থ চিন্তা ভাবনা করে, এবং তার প্রতিফলন ইভটিজিং এর মাধ্যমে ঘটিয়ে থাকে। তারপরে মাদক দ্রব্যের প্রভাব, যেটা মানে অন্যতম একটা কারণ ইভটিজিং। কারণ মাদকাসক্ত ব্যক্তি কিন্তু সুস্থ মানুষ আর থাকে না। যিনি মাদকাসক্ত তিনি কিন্তু মানসিক এবং শারীরিক উভয় ভারসাম্য হারিয়ে ফেলেন। তাই কার প্রতি কি আচরণ করতে হবে, তখন আর সে ভালো মানুষের মতো, সুস্থ মানুষের মতো সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারেন না, তখনই তিনি এই কর্মকাণ্ড সংঘটিত করে থাকেন। তারপর হচ্ছে রাজনৈতিক প্রশ্রয়। আমরা জানি যে রাজনীতি মানে হচ্ছে ক্ষমতা লাভ করে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া, অথবা প্রতিপক্ষ হিসেবে যারা থাকেন রাজনীতিবিদ, এই দুই সরকারি দল এবং বিরোধী দল উভয় পক্ষেরই কাজ হচ্ছে কি, সমাজ ব্যবস্থায় অন্যায়ের প্রতিকার করা এবং ন্যায়কে প্রতিষ্ঠিত করা। কিন্তু অনেক সময় দেখা যায় যে যারা এই ধরনের কর্মকাণ্ড করেন, তারা অনেক সময় রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় পেয়ে থাকেন। তো তারা ভাবেন যেহেতু আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, অতএব বললেও কোনো অসুবিধা নেই। এই ধরনের দৃষ্টিভঙ্গি কিন্তু ইভটিজিং এর পিছনে অন্যতম কারণ হিসেবে কাজ করে থাকে। তারপরে প্রশাসনিক উদাসীনতা। অনেক সময় যারা প্রশাসক আছেন, সরকারের আইনকে যারা বাস্তবায়িত করবেন, তাদের মধ্যেও এক ধরনের উদাসীনতা লক্ষ্য করা যায়। তারা সঠিকভাবে তাদের কর্মকাণ্ড সম্পাদন করেন না। এটা কিন্তু দুর্নীতিবাজরা প্রশ্রয় পেয়ে যান এবং পরবর্তীতে তারা একই কর্মকাণ্ড করে থাকেন, এবং তাদের দেখে অন্যরাও একই ধরনের কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়ে থাকেন। তারপরে হচ্ছে সুস্থ বিনোদনের অভাব। প্রত্যেকটা মানুষের তার সুকুমার বৃত্তিগুলোর যদি উন্মেষ ঘটাতে হয়, তাহলে কিন্তু অবশ্যই তার বিনোদনের প্রয়োজন। কিন্তু আমরা আমাদের সমাজ ব্যবস্থার দিকে তাকালে সে সুস্থ বিনোদনের অভাব আমরা খুবই মানে কম দেখতে পাই। বরং সবকিছুতেই এক ধরনের কি বলবো, যাতে মনের আমাদের ষড়রিপু যাতে চাঙ্গা হয়, সেই ধরনের ব্যবস্থা থাকে। ষড়রিপু গুলা কিভাবে দমন করা যায়, সেই ধরনের আসলে আমাদের বিনোদনটা সেই ধরনের হওয়া উচিত ছিল, আমরা বরং উল্টোটা দেখি। তো সেটাও কিন্তু এক ধরনের কারণ। তারপরে শিক্ষা ও সচেতনতার অভাব। আমি আগেই বলেছিলাম সে শিক্ষা কি, শিক্ষার কাজই হচ্ছে মানুষের মনুষ্যত্ববোধের বিকাশ ঘটানো এবং মানুষকে সচেতন করে তোলা। কিন্তু কোন শিক্ষার মাধ্যমে যখন এই গুণাবলীটা অর্জন করা যায় না, তখনই কিন্তু মানুষ এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। তারপর আকাশ সংস্কৃতির ক্ষতিকর প্রভাব, এটাও কিন্তু একটা অন্যতম কারণ। আমরা বলে থাকি যে বর্তমান যুগ হচ্ছে গ্লোবালাইজেশন বা বিশ্বায়নের যুগ, অতএব এই যুগে পৃথক থাকার মানে আলাদা থাকার কোনো ব্যবস্থাও নেই। কিন্তু আকাশ সংস্কৃতির মধ্যে ভালো আছে, খারাপও আছে। কিন্তু আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ভালো দিকটা গ্রহণ করতে হবে, খারাপ দিকটা বর্জন করতে হবে। কিন্তু আমরা যেহেতু ভালো মন্দের পার্থক্যই হারিয়ে ফেলেছি, আমাদের নৈতিক শিক্ষা যেহেতু শক্তিশালী নয়, সে কারণে আমরা অনেক সময় ক্ষতিকর দিকটাই গ্রহণ করে থাকি, ভালো দিকটা উপেক্ষা করে থাকি। তো এটাও কিন্তু ইভটিজিং এর অন্যতম একটা কারণ।
তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সর্বশেষে একটা কথাই বলবো যে সবকিছুর মূলেই হচ্ছে আমাদের আসলে মনুষ্যত্ববোধের অভাব এবং যথার্থ নৈতিক শিক্ষার অভাব ইভটিজিং এর পিছনে। তো এ পর্যায়ে আমরা আলোচনা করব যে ইভটিজিং এর আসলে প্রতিকার কিভাবে করা যায়। তো ইভটিজিং এর আসলে প্রতিকার হওয়াটা অবশ্যই আমাদের জন্য জরুরি। কি বলবো, কারণ এটা হচ্ছে আমরা বর্তমানে যে কোভিড করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলা করছি সেটার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে এই ভাইরাসটা হচ্ছে মানুষের জীবন ঘাতী বা বিধ্বংসী। সেই করোনা ভাইরাসের মতো আমরা বলবো যে ইভটিজিং হচ্ছে জীবন বিধ্বংসী আসলে এই ইভটিজিংটা। কারণ হচ্ছে কেন, কারণ এটা এই ইভটিজিং এর কারণে কিন্তু নারী তার আত্মহননের পথ অনেকাংশেই বেছে নেয়। তারপরে নারী তার শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, নারীরা তাদের স্বাধীনভাবে চলাফেরার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তাদের মত প্রকাশের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তাদের জীবিকা অর্জনের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। অতএব আমরা যেহেতু নারীরা তার মানবাধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তাদের জীবন জীবিকার অস্তিত্বের সম্মুখীন, অতএব এটা প্রতিকার করাটা অবশ্যই জরুরি। এবং আমরা আজকে এখানে যারা আছি, আমি সবার প্রতি আহ্বান জানাবো যে আমরা আমাদের অবস্থান থেকে নিজেরা কি করব, প্রথমত নিজেরা ভালো মানুষ হবো এবং প্রতিজ্ঞা করব যে ইভটিজিং এ আমরা কখনো কাউকে করবো না, পাশাপাশি কেউ কাউকে করতে দেখলো সেটার প্রতিবাদ জানাবো। তো যাই হোক, এটার জন্য প্রথমেই সেটা হচ্ছে পরিবারের যথাযথ ভূমিকা নিশ্চিতকরণ। আসলে আমরা জানি যে পরিবার হচ্ছে সামাজিকীকরণের মূল, কারণ পরিবার থেকেই শিশু নৈতিকতার শিক্ষাটা কিন্তু পরিবার থেকে পেয়ে থাকে, ভালো মানুষ হওয়ার দীক্ষাটা কিন্তু পরিবার থেকেই মানুষ পেয়ে থাকে। বলা হয়ে থাকে যে পরিবার হচ্ছে মানুষের প্রাথমিক সূতিকাগার, যেখান থেকে মানুষ ভালো মন্দের পার্থক্য করতে শিখে মনুষ্যত্ববোধের যথার্থ শিক্ষা পায়। অতএব পরিবারের যথার্থ ভূমিকাটা আমাদের নিশ্চিত করতে হবে, যাতে করে ছোটবেলা থেকে আমরা যেটাই শিখি না কেন সেটাই কিন্তু আমাদের মনমানসিকতার উপর একটা গভীর ছাপ ফেলে। তো সেটা কিন্তু ইভটিজিং এর ক্ষেত্রে আমরা ছোটবেলা থেকেই যদি মনে করি যে নারীরও আমার মতো মানুষ, অতএব তাদের অধিকারও নিশ্চিত করতে হবে, ঠিক আছে, এবং আমি যদি না করে থাকি তাহলে আমাকে কি করতে হবে, কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। তো এই ধরনের পরিবার থেকে যদি এই ধরনের শিক্ষা ছোটবেলা থেকেই দেওয়া হয়, তাহলে সহজে সে কখনো ইভটিজিং কাউকে করবে না, কারণ করতে গেলে তার মায়ের মুখচ্ছবি বা বোনের মুখচ্ছবি তখন সেখানে ভেসে আসবে। তারপর হচ্ছে অনুশাসন, ধর্মীয় অনুশাসন ব্যবস্থা মেনে চলা, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমাদের ইভটিজিং প্রতিরোধের ক্ষেত্রে। কারণ প্রত্যেকটা আমরা জানি যে অনুশাসন বলতে এখানে ধর্মীয় অনুশাসনকে বোঝানো হয়েছে। আমাদের সমাজ ব্যবস্থায় যে প্রচলিত ধর্মগুলো আছে প্রত্যেকটা ধর্মে আসলে মানুষের মনুষ্যত্ব বোধের প্রতি জোর দেওয়া হয়েছে, এবং কোনো ধর্মে কোনো অনৈতিক কর্মকাণ্ডকে কখনো সমর্থন করা হয় নাই। অতএব আমাদের যে ধর্মীয় অনুশাসনগুলা আছে, আমাদের যে ধর্মীয় যে প্রথমত যেমন প্রত্যেকটা ধর্মে এগুলা আছে যে সত্য কথা বলা, অহিংসা, ক্ষমা, সরলতা, কোনো মানুষকে নির্যাতন না করা, মানুষের প্রত্যেকটা মানুষের অধিকার নিশ্চিত করা, তারপর হচ্ছে প্রত্যেকটা মানুষকে সম্মান দেখানো, এগুলো প্রত্যেকটা ধর্মেই কিন্তু এই কথাগুলা বলা আছে। এবং কোনো মানুষের প্রতি প্রতিহিংসামূলক কোনো আচরণ করা যাবে না, তাকে যথাযথ সম্মান দিতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ধর্মের যে শিক্ষাটা, যে আমি যে কর্মটা করছি সেটার প্রতিফল আমাকে ভোগ করতে হবে। তো এই ধরনের শিক্ষা যদি ছোটবেলা থেকে দেওয়া হয়, তাহলে আমার বিশ্বাস যথাযথভাবে দেওয়া হয় কেউ কখনো ইভটিজিং করতে সাহস পাবে না। তারপর সামাজিক আন্দোলন ও প্রতিরোধ জোরদার করা। আসলে যে কোনো অপরাধ সমাজ থেকে দূরীকরণের অন্যতম উপায় হচ্ছে যে সামাজিক আন্দোলন ও প্রতিরোধটা কি করতে হবে, জোরদার করতে হবে। তাহলেই যে যারা অপরাধী আছে বা এই ধরনের কর্মকাণ্ডে যারা জড়িত, তারা একসময় কি হয়ে যাবে, মানে স্তিমিত, তাদের মানে স্তিমিত হয়ে যাবে তারা একসময়, এবং নিজেদের যে তাদের খারাপ মনোবৃত্তি সেটা তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। উত্ত্যক্তকারীদের সামাজিকভাবে বয়কট করা, এবং যারা নারীদেরকে মানে উত্ত্যক্ত করে তাদেরকে কি করতে হবে, সামাজিকভাবে তাদেরকে আমাদের বয়কট করতে হবে, তাদেরকে ঘৃণা করতে হবে, না হয় তাদেরকে বোঝাতে হবে যে তাদের এই কর্মকাণ্ড সঠিক নয়, তারা যদি এই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকে তাহলে আইন অনুযায়ী তাদের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে এবং সমাজে সবাই তাদেরকে ঘৃণার চোখে দেখবে। তো এই ধরনের দৃষ্টিভঙ্গিও কিন্তু ইভটিজিং প্রতিকারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারপর হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি। শিক্ষার্থীদের মধ্যে কি করতে হবে, সচেতনতা সৃষ্টি করতে হবে। কারণ শিক্ষার অন্যতম একটা লক্ষ্য হচ্ছে যে মানুষকে
যথার্থ মানুষ হিসেবে গড়ে তোলা, মানবতার দীক্ষা দেওয়া। অতএব শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা মানুষকে সচেতন করে তোলে তার দায়িত্ব কর্তব্য সম্পর্কে, অনুরূপভাবে অন্যের দায়িত্ব কর্তব্যের প্রতি সম্মান দেখাতে, অসম্মান নয়, কাউকে আত্মহননের পথ বেছে নেওয়া নয়। অতএব শিক্ষার্থীদের মধ্যে কি করতে হবে, সচেতনতা সৃষ্টি করতে হবে শিক্ষার মাধ্যমে। তারপরে জেন্ডার ভিত্তিক বৈষম্য দূরীকরণ। জেন্ডার হচ্ছে আসলে নারী পুরুষ ভেদে যে সামাজিক দৃষ্টিভঙ্গি, সেটাই হচ্ছে জেন্ডার। অতএব জেন্ডার ভিত্তিক যে বৈষম্য আমাদের আছে সমাজে, যে নারী মানি তাকে যা ইচ্ছা তা বলা যাবে, তার প্রতি যে কোনো ধরনের আচরণ করা যাবে, তাতে কেউ কিছু বলবে না বা কোনো প্রতিরোধের সম্মুখীন হতে হবে না, এই ধরনের মনোভাব কি করতে হবে, আমাদেরকে দূর করতে হবে। তারপর হচ্ছে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা। আমরা জানি যে গণমাধ্যম আসলে যে কোনো অপরাধ দূরীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকে। অতএব গণমাধ্যমকে কি করতে হবে, ইভটিজিং এর বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে, যাতে সমাজের জনগণ সেখান থেকে দৃষ্টিভঙ্গি লাভ করে তাদের বাস্তব জীবনের প্রতিফলন ঘটাতে পারে। তারপর শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বখাটে ছেলেদের আড্ডা বন্ধ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের সামনে আড্ডা দেওয়া, ঘোরাঘুরি করা বা কোনো অন্য কোনো জায়গায় রাস্তাঘাটে আড্ডা দেওয়া, ঘোরাঘুরি, অহেতুক ঘোরাঘুরি করা, সেগুলো বন্ধ করতে হবে। তারপরে গণমাধ্যমে নারীকে নেতিবাচক ভাবে উপস্থাপন বন্ধ করা। গণমাধ্যমে নারীকে বিশেষ করে বিজ্ঞাপনে, বিভিন্ন ধরনের গান বাজনায়, সিনেমা নাটকে কোথাও নারীকে নেতিবাচক ভাবে উপস্থাপন করা যাবে না। তারপর হচ্ছে কঠোর আইন প্রণয়ন ও প্রয়োগের ব্যবস্থা করতে হবে। আসলে যে কোনো অপরাধ দমনের ক্ষেত্রে আইন কিন্তু কি করে থাকে, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কারণ আইন শুধু প্রণয়ন করতে হলেই হয় না, আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। অর্থাৎ কোনো অপরাধ, বিশেষ ইফটিজিং এর মতো অপরাধ, জঘন্য অপরাধ যখন সংঘটিত হয়, তখন যদি অপরাধীকে যথাসময়ে আইনের আওতায় এনে তার বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যায়, তাহলে কিন্তু কি করা যাবে, যারা অন্যান্য যারা আছেন তারা সেটা দেখে কি হবে, নিজেকে সংশোধনের সুযোগ পাবে। তারা ভয় পেয়ে আর এই ধরনের কর্মকাণ্ড মানে ঘটাবেন না। তাদের যে পাশবিক প্রবৃত্তি আছে সেটাকে তখন নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। তারপরে শিশু নারী নির্যাতন যেটা 2000 আছে, সেটা কি করতে হবে, কঠোরভাবে প্রয়োগ করতে হবে। তারপরে হচ্ছে কাউন্সিলিং এর ব্যবস্থা করা, অর্থাৎ মানুষকে বোঝানো যে তুমি কখনো এই ধরনের কর্মকাণ্ড করতে পারো না, ঠিক আছে, কারণ তুমি মানুষ, একজন মানুষ হিসাবে তুমি কখনো অন্যের প্রতি এরকম আচরণ করতে পারো না। যদি করো তাহলে তোমার জন্য আইন আছে, সামাজিকভাবে তোমাকে বয়কট করা হবে। এটা একটা ঘৃণ্য কাজ, জঘন্য কাজ, ঠিক আছে। এবং এই ধরনের শিক্ষা তাকে উদ্বুদ্ধ করতে হবে। এবং এবং কারণ তোমার জন্য একটা মানুষের জীবন চলে যাবে, ঠিক আছে। অতএব তোমাকে এই শাস্তির জন্য তোমাকে কি করতে হবে, তুমি যদি করে থাকো তাহলে তোমাকে সেই শাস্তিটা পেতে হবে। এই ধরনের কাউন্সিলিং এর ব্যবস্থা যদি করা হয়, তাহলে অবশ্যই ইভটিজিং এর কমে আসবে আমাদের সমাজে। তারপরে যৌন হয়রানি ও আইন। আমাদের যে এই ধরনের এখন যে আইন রয়েছে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব, যে আসলে এই ধরনের হয়রানির বিরুদ্ধে যে আমাদের আইন রয়েছে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব, যে আসলে কি ধরনের আইন রয়েছে। আমরা জানি যে আমাদের এখানে মানে বিভিন্ন ধরনের যৌন হয়রানিরও বিভিন্ন ধরনের আইন রয়েছে, যেটা বাংলাদেশ যৌন তোমার ঘটনা থেকে আত্মহত্যা, মানে যৌন হয়রানির ঘটনা থেকে কিন্তু কি হচ্ছে, আত্মহত্যার হারটা কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাতে আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি পাচ্ছে। এবং বাংলাদেশে যে প্রচলিত দণ্ডবিধি আইন আছে 2000, একটু আগে বলেছিলাম 1660 থেকে 294 ধারায় যেটা আছে, যে অভিযুক্তের সর্বোচ্চ 3 বছর বা সর্বোচ্চ 3 মাসের কারাদণ্ড আর অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রাখা হয়েছে। এক্ষেত্রে 509 ধারায় অভিযুক্ত ব্যক্তি 1 বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। এবং ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশের 1976 এর 76 ধারায় অভিযুক্ত ব্যক্তির 1 বছর মেয়াদের অথবা 1 বছর মেয়াদের কারাদণ্ড অথবা 2000 টাকা পর্যন্ত কি করা হয়েছে, জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান সেখানে রয়েছে। মানে কেউ যদি ইফটিজিং করে থাকে, সেই বিধানটা কিন্তু সেখানে আছে। তো এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের আইন যদি যথাযথভাবে আমাদেরকে কি করা হয়, প্রয়োগ করা হয়, এবং আমরা দেখতে পাচ্ছি যে এবং প্রয়োজনে আমাদেরকে আরো কঠোর আইন প্রণয়ন করতে হবে। কারণ কেউ যদি দেখা যায় ইফটিজিং এর কারণে কারো যদি
আমরা যদি দেখতে পাই যে কোনো মানুষের ইফটিজিং এর কারণে তার জীবন নাশের হয়েছে, তাহলে ওই ধরনের আইন যুগোপযোগী করতে হবে, যে এটার পরিবর্তে যেটা হওয়া উচিত সেটাই আমাদের করতে হবে। তারপরে আমাদের যে নারী ও শিশু নির্যাতন 2000 ইফটিজিং কে যৌন হয়রানির এক ধরন হিসেবে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে কিন্তু সেখানে উল্লেখ করা হয়েছিল। নারী শিশু নির্যাতন দমন আইন যেটা 2000 ছিল, কিন্তু ইফটিজিং শব্দটি সেখানে ব্যবহার করা হয়নি। এবং 2003 সালে সেটা সংশোধনী আইনের 9 ক ধারায় সর্বোচ্চ 10 বছর এবং সর্বনিম্ন 5 বছর সশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত অর্থদণ্ড করার বিধান সেখানে করা হয়েছিল। এছাড়া 2010 সালের 9 নভেম্বর থেকে যৌন হয়রানি বন্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বিচারিক ক্ষমতা দিয়ে কিন্তু ভ্রাম্যমাণ আদালত আইনে 509 ধারাটি সংযুক্ত করা হয়। ফলে ম্যাজিস্ট্রেটগণ এ ধারা প্রয়োগ করে অপরাধীকে কি করতে পারতেন, ঘটনাস্থলে বিচার করে সর্বোচ্চ 1 বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে কি করতেন, দণ্ডিত করতে পারতেন। তারপরে 2009 সালের 14 মে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এক যুগান্তকারী রায়ে ইফটিজিংকে যৌন হয়রানি হিসেবে আখ্যায়িত করে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এখন প্রয়োজনে এই আইনের হচ্ছে কি আমরা কি বলবো, যথাযথ বাস্তবায়ন। পাশাপাশি যৌন হয়রানি ও উত্ত্যক্তকরণের ব্যাপারে সুনির্দিষ্ট আরো আইন প্রণয়ন করা দরকার। এবং প্রতি বছর শুধু 8ই মার্চ নারী দিবস নয়, বরং এখন থেকে আমাদের মানে এখনই আমাদের প্রতিজ্ঞা করা উচিত যে আমরা ইফটিজিং সইব না, মানবো না, আমরা নিজেরা করবো না, অন্যকে করা থেকে বিরত রাখার চেষ্টা করবো, এবং কেউ যদি করে থাকে তাহলে আইনের হাতে সোপর্দ করবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আসলে কোনো অপরাধে কি বলবো, এই সমাজের মধ্যে কোনো অপরাধ মানে আমরা যদি চেষ্টা করি তাহলে এমন কোনো অপরাধ নেই যে যেটা নির্মূল করা সম্ভব নয়। অতএব এখন সময় এসছে, এখন হচ্ছে মানবাধিকারের যুগ। আমাদের এই যুগে মনুষ্যত্বের মন্ত্রে দীক্ষিত হয়ে প্রথমত নিজেদেরকে আমরা আমাদের আচরণ দ্বারা নিজেদেরকে যথার্থ মানুষ হিসাবে পরিচয় দিয়ে আমরা ইফটিজিং কখনো করবো না সে প্রতিজ্ঞা আমাদেরকে করতে হবে। পাশাপাশি অন্যদেরকেও আমাদের সচেতন করতে হবে, এবং কোথাও যদি ইফটিজিং এর শিকার হতে কাউকে দেখি, তাহলে আমরা কি করব, তাকে যথাযথ আইনের ব্যবস্থা নিতে সহযোগিতা করব, কারণ আমরা তরুণরাই কিন্তু সবকিছু পারি। অতএব আমাদেরকে এই এই রাহুর অভিঘাত থেকে সমাজকে মুক্ত রাখার জন্য শপথ নিতে হবে। আশা করছি আমরা আজকের ক্লাস থেকে আমরা সেই শপথ গ্রহণ করব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাসে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে আজকের ক্লাসে ধন্যবাদ শেষ করছি।